স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ম্যাডাম, ওনার সাথে কি আপনি নিজ ইচ্ছেতে গিয়েছিলেন? মাথা তুলল ইলহা। পাথর চোখজোড়া হঠাৎ যেন জলে ভরে উঠল। মানুষটির এই অবস্থা আজ শুধুমাত্র তার জন্য, তবুও স্বার্থপর সে। বাবার নিঃশ্বাসের সতর্কবাণী সম্পূর্ণরূপে অবজ্ঞা করে স্বার্থপর মনের প্রশ্রয় ছুটে গেল সে রাশাদের কাছে। সকলের তীব্র দৃষ্টি উপেক্ষা করে নির্লজ্জের মতো জড়িয়ে ধরল সে রাশাদকে। আর্দ্র স্বরে অনুরোধ করল, আমাকে এখান থেকে নিয়ে চলুন, দয়া করে আমাকে এখান থেকে নিয়ে চলুন। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল রাশাদ। বাহিরে তখন উত্তরিয়া বাদলের উন্মাদনা, মেঘ পতনের তীব্র আওয়াজের চুরমার হচ্ছে নিস্তব্ধ শীতল ঘরের নীরবতা। এদিকে ইলহার চোখে বিষাদ সিন্ধুর ঢেউ, যা চূর্ণ বিচূর্ণ করছে রাশাদের হৃদয়ের অটল প্রহরীদের। আবেগশূন্য হৃদয় নড়ে নড়ে উঠল। একই সাথে নাড়িয়ে দিচ্ছে আকিব শাহরিয়ারের দম্ভকে। গম্ভীর স্বরে তিনি মেয়েকে ডেকে উঠলেন, ইলহা, এদিকে আসো, ওই ছেলেটিকে ছেড়ে দাও। বাবার বজ্র কণ্ঠ, অন্তরাত্মা কাঁপালো ইলহা। হাঁটুর দৃঢ়তা নড়ে পড়ে উঠল, কিন্তু সে সরে এলো না, বরং আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরল রাশাদকে। বাবার তীব্র ঘৃণিত দৃষ্টি সে তারা সন্ত্রাস তৈরি করতে সক্ষম। আকিব শাহরিয়ারের ক্রোধিত নয়ন এখনও দেখছে ইলহার স্পর্ধাকে। সে তার মেয়েকে একটা সামান্য দোকানির সাথে মোটেই দেখতে পারবেন না। এই জন্য মোটেই নয় যে রাশাদ তার মেয়ের যোগ্য নয়, বরং রাশাদ তার দাম্ভিক অস্তিত্ব এবং প্রতিপত্তির সাম্রাজ্যের সমকক্ষ নয়। মেয়ের স্পর্ধা তাকে অবাক করেছে, তাকে ক্রমশ। প্রথমবার স্পর্ধার শাস্তি সে পেয়েছে, কঠিন শাস্তি, তবুও দ্বিতীয়বার স্পর্ধা দেখানোর দুঃসাহস করেছে ইলহা। এবারের শাস্তি কতটা ভয়ানক সে জানে, তবুও সে কিছুর পরোয়া না করেই এমন সিদ্ধান্ত নিয়েছে। ফলে আকিব শাহরিয়ারের দাম্ভিক সত্তায় প্রগাঢ় আঘাত হানল তার আচরণ। এদিকের ফাইজানের ঠোঁটের কোণায় দুর্বোধ্য হাসি, যেন এমন কিছুই সে চাচ্ছিল। তাই গম্ভীর স্বরে মিনহাসের উদ্দেশ্যে বলল, যেখানে একজন প্রাপ্তবয়স্ক নারী তার স্বইচ্ছায় রাশাদুল ইসলামের সাথে পালিয়েছিল, সেখানে তার বিরুদ্ধে সব করা অভিযোগগুলো কি বেবুনিয়াদ নয়? তবু যদি তাকে অভিযুক্ত প্রমাণ করতে চান, তবে আমি আদালত অবধি টানবো এই মামলা। লস কিন্তু আপনাদেরই হবে। একজন প্রাপ্তবয়স্ক নারী একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে পছন্দ করে, এখানে আইনের হাতও বাধা। ফাইজানের বক্তব্যে নাখোশ হলেন আকিব শাহরিয়ার। তার ক্রোধ উপচে উঠছে। থমথমে স্বরে বললেন, অন্যর পারিবারিক ব্যাপারে আপনার খবরদারি বেমানান। আমারও ইচ্ছে নেই অন্যের পরিবারের নাক গলানোর, কিন্তু এখন ব্যাপারটা আমার পরিবারের উপর এসেছে, তাই আমি তো ব্যাপারটা উপেক্ষা করতে পারছি না। আকিব শাহরিয়ার কথা বাড়ালো না, উল্টো নিজের মেয়েকে ধমকে উঠলেন, তোমার কি কান খসে গেছে ইলহা? আমি তোমাকে এখানে আসতে বলছি। ওই বাসরাটকে ছেড়ে এখানে আসো এখনই। ইলহা কাঁপছে। ভয়, সন্ত্রাস তার অন্তরকে কাবু করছে ক্রমশ। অশ্রুসিক্ত নয়ন তুলল রাশাদের পানে। প্রতীক্ষা উত্তরের। মানুষটির মুখভাব বোঝার নেই। সে স্থির নয়নে তাকিয়ে আছে ইলহার দিকে। চোখের চাহনিতে হাজারো প্রশ্ন। ফোলা শুষ্ক ঠোঁট সামান্য নড়ল যেন ইলহার কিছু বলতে চাইছে কি, কিন্তু স্বর কান অবধি এলো না। রাশাদ নিপুণ দৃষ্টিতে দেখছে ইলহাকে। ইলহার মুখের কালচে দাগটি তাকে বেশ অস্থির করছে। ক্ষীণ স্বরে শুধালো, আপনাকে কি মেরেছে ইলহা? উত্তর স্বরূপ ইলহার চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুরেখা। আকিব শাহরিয়ার এবার বসে থাকতে পারলেন না। উঠে গিয়ে মেয়ের হাত চেপে তাকে শায়েস্তা করতে চাইলেন, কিন্তু তার পূর্বেই বাধা দিল রাশাদ। আকিব শাহরিয়ারের আয়ত্ত থেকে ছাড়ালো ইলহাকে। তারপর তাকে আড়াল করে শান্ত স্বরে বলল, ইলহা যখন যেতে চাইছে না, কেন জোর করছেন ওকে? আপনাদের ধনীরা কি বুদ্ধিশুদ্ধি ও অর্থ দম্ভে হারিয়ে ফেলেন? সামনে থেকে সরে যাও, আমি স্কাউডের সাথে কথা বলতে চাই। এটা আমার আর আমার মেয়ের ভেতরকার ব্যাপার, তুমি নাক গলানোর কেউ নয়। আপনার এবং আপনার মেয়ের ভেতরকার কথা যদি তার ওপরে হাত তুলবে বা তাকে কষ্ট দিয়ে হয়, তবে আমি বাধ্য হচ্ছি নাক গলাতে, কারণ ইলহা আপনার সাথে যেতে চায় না। সুতরাং আপনি তার উপর জোর করতে পারেন না। আমাকে তুমি চেনো না ছোকরা? আমার চেনার প্রয়োজন নেই। আমি যা দেখছি তাই যথেষ্ট। আপনি একজন নিষ্ঠুর অযোগ্য বাবা, যার কাছ থেকে তার মেয়ে অবধি পালাতে চায়। আমার চেনার জন্য এইটুকুই যথেষ্ট। রাশাদের কথাটি আগুনে ঘি ঢালল যেন। রাশাদের কটাক্ষ যেন তার আতে আবারও
আঘাত করল। মেয়ের স্পর্ধা তার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে গোলযোগ প্রথমেই করেছিল। এখন বাহিরের এই ছেলের কথায় মস্তিষ্কে আগুন জ্বলল। আকিব শাহরিয়ার মেয়ের দিকে চেয়ে রাগান্বিত স্বরে শুধালেন, এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত ইলহা? আমি রাশাদ সাহেবের সাথেই থাকতে চাই। একটা শিয়ানা মেয়ে কি পরিচয়ে থাকবে তুমি? আর এই ছেলেটির কি যোগ্যতা আছে তোমাকে রাখার? আমি রাশাদ সাহেবকে ভালোবাসি। সে একজন সৎ মানুষ। তার সবচেয়ে বড় যোগ্যতা, তার কাছে আমার ইচ্ছের গুরুত্ব আছে। কাঁপা স্বরে কথাটা বলল ইলহা। রাশাদ বিমূঢ় দৃষ্টিতে চাইল ইলহার পানে। কানকে যেন বিশ্বাস হচ্ছে না তার। এতটা সময় শুধু ভেবেছিল বাবার অত্যাচার থেকে বাঁচতেই সে তার কাছে আশ্রয় চাইছে, কিন্তু তা নয়। আকিব শাহরিয়ার দাঁতে দাঁত পিষছেন। রাশাদ ইলহার পিলব হাতটা মুঠোবন্ধী করল। খুব শান্ত স্বরে আকিব শাহরিয়ারের উদ্দেশ্যে বলল, আমার টাকা নেই, ক্ষমতা নেই, তবে আপনার মেয়ের কান্নার কারণ আমি হব না। কাজটা তুমি ভালো করলে না ইলহা, অন্তত তোমার মার কথা চিন্তা করা উচিত ছিল। ইতিমধ্যে মিনহাজের টেলিফোনে একটি ফোন আসলো। মিনহাজ ধরতেই স্যার স্যার বলে ফেনা তুলল। একটা সময় ফোনটা এগিয়ে দিল ফাইজানের দিকে। মিনমিনিয়ে বলল, টপিক স্যার ফোন দিয়েছেন। ফাইজান বিকারহীন চিত্তে ফোনটা ধরল, সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, কি উপকার করতে পারি? ক্ষমতার খুব ভালো ব্যবহার শিখে গেছো, দেখে ভালো লাগলো। আমার গুরু তো আপনারা স্যার, যার শিখেছি আপনাদের থেকে। তবে এখানে আমি ক্ষমতার প্রয়োগ করিনি, কিন্তু আমি শুধু সত্যের পক্ষ নিয়েছি। মেয়েটি আমার ছেলের হবু বউ। ছিল। সে একজন প্রাপ্তবয়স্ক নারী। নিজ ইচ্ছেতে সে আমার স্ত্রীর বড় ভাইকে বেঁচেছে। কথা ভালো যুক্তি দিয়ে বলতে শিখেছো দেখছি। ভালো ভালো। এমপি না হলে ভালো বক্তৃতা দিতে পারতে। অবশ্য বক্তৃতা রেডি করেছে তো। শুনেছি মানুষ তোমার উপর ততটা খুশি নয়। দেখো, এত কষ্টের পদমর্যাদা সামান্য ভুলের জন্য হারাতে না হয়। তৌফিক সাহেবের কথার মর্মার্থ বুঝতে পারল ফাইজান। মৃদু হাসল সে, অনুগত স্বরে বলল, আপনার উপদেশ ভুলব না আমি। ফাইজানের মুখভাব বদলে গেল। এদিকে আকিব শাহরিয়ার পরাজিত হয়ে ফিরে গেলেন। ইলহা এখনও রাশাদের শার্টের কোণা ধরে রেখেছে, শুধু তার শরীর কাঁপছে। রাশাদের চোখে এখনও প্রশ্নের ছুটি। তার উত্তর না পাওয়া অবধি মনটা শান্ত হচ্ছে না। কাঠের বেঞ্চিতে পাশাপাশি বসে রয়েছে রাশাদ এবং ইলহা। রাশাদের শূন্য দৃষ্টি নীলাম্বরে স্থির। গুমোট আবহাওয়া, উত্তরিয়া মেঘেরা তাণ্ডবে ব্যস্ত। হিনহিনে শীতে কাঁপছে ইলহার বিলব শরীর। রক্তশূন্য ফ্যাকাশে মুখে রানী নিস্তব্ধতা ভাঙল রাশাদ। তখন যা বলেছেন সেটা কি শুধুই শব্দ নাকি আপনার অনুভূতি? আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাই না? ভাবছেন স্বার্থের জন্য বলছি। আপনি যদি নিজ স্বার্থেও বলতেন তাহলে আমার আপত্তি ছিল না, কিন্তু যদি আপনার বলা ভালোবাসি উক্তির পেছনে যদি সত্যিকারের অনুভূতি থাকে, আমার আপত্তি আছে। রাশাদের কথাগুলো শান্ত চিত্তে শুনল ইলহা। বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। অধৈর্য স্বরে বলল, কেন? আমি কি আপনার অযোগ্য? এতটা স্পর্ধা আমার নেই। ছাপোষা মানুষ। আমার পড়াশোনাও বেশি না, একটা সামান্য দোকানি। আগেও বলেছি, এখনও বলছি, আমরা একে অপরের জন্য নই। আপনার অনেক স্বপ্ন থাকতে পারে, অনেক ইচ্ছা থাকতে পারে, কিন্তু আমার নেই। আমি আমার পরিবারকে নিয়ে দুমুঠো ভাত খেলেই খুশি। বৃষ্টির দিনে আমাদের টিনের ফুটো দিয়ে পানি পড়ে। আমরা রেস্টুরেন্টে কখনোই খাইনি। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল রাশাদ। বুক চেড়ে একটা জমে থাকা বিমর্ষ আক্ষেপ বের হলো। ইলহার প্রতি টানকে সে অস্বীকার করবে না, কিন্তু একটি সুন্দর ভবিষ্যৎ তার জন্য হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে, তাকে টেনে হিচড়ে শিকলের জীবনে আনবে না সে। ইলহা স্মিত হাসল। রাশাদের রুক্ষ হাতের উপর নিজের হাত রাখলো। মৃদু স্বরে বলল, নাতি সাহেব, আমার ওই জঞ্জালে ভরা বিষণ্ণ কষা মাংস চাই না। শান্তির এক টুকরো পোড়া আলু আমার জন্য অনেক। রাশাদ নীলিন চোখে চেয়ে আছে ইলহার দিকে, অমীমাংসিত চাহেনি। মেয়েটির চোখ হাসছে। রাশাদ মৃদু হেসে বলল, বিয়ের আগে কিছু জিনিস বলার আছে। কি? দাবি বলতে পারেন। বলুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আমার দাদি দাদা বোনকে কখনোই অবহেলা করবেন না। ইলহা মৃদু হাসল। মানুষটির প্রতি অদ্ভুত মুগ্ধতা কাজ করে। এই কারণটিও যে এই মানুষটি
ফাইজানদের বাসায় আনন্দের ঢল পড়েছে। একই সাথে দুটো অনুষ্ঠান, একদিকে ফাইজান এবং হুমায়রার বৌভাত, অপরদিকে রাশাদ এবং ইলহার বিয়ে। বিয়েটা খুব সিমসামভাবেই হবে, মসজিদে বিয়ে করার ইচ্ছে বরাবরই রাশাদের, তাই কোনো আড়ম্বরতা ছাড়াই বিয়ে। দাদা দাদি এবং বাবাকে নিয়ে আসা হয়েছে। কাউসার ক্ষণে ক্ষণে মুখ ফচকাচ্ছে, কিন্তু মেহের বাড়ির এতটা ধনাঢ্য অবস্থা তার চোখ চকচকে করে তুলছে। দাদার সামান্য মনোক্ষুণ্ণতা ছিল, কিন্তু আতিয়া খাতুনের বক্তব্য, নাতি খুশি হইলে হব, আর মাইয়াটা খারাপ না। এদিকে হুমায়রার খুশি দেখে কে, সে মনে মনে চাইছিলই ভাইজানের জীবনে এমন কেউ আসুক যে ভাইজানের আধারের জীবনে এক বিন্দু আলো হবে, নিশি ভাতির ন্যায়। তাই যখনই রাশাদ জানিয়েছে সে ইলহাকে বিয়ে করছে, সব থেকে খুশি হয়েছিল হুমায়রা। আজ একটি সুন্দর শাড়ি পরেছে হুমায়রা। হালকা গোলাপি রঙের শাড়িটি তার শুভ্র শরীরে মিশে আছে যেন। হাতের বেলটা খুলে দিলে অনেক কাজ করতে পারতো সে, কিন্তু সেটা হচ্ছে না। ফাইজানের কড়া নির্দেশ, যাই করেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। মানুষটি কয়েকদিন যাবৎ আবার ব্যস্ত হয়ে গিয়েছে, বিশেষ করে রাশাদ জেল থেকে বের হবার পর থেকেই। প্রতি রাতেই আসে দেরিতে, এমনকি বিয়েতে। আজ বিয়ের দিনও সে বলেছে সে থাকতে পারবে না। অবশ্য রাশাদকে অভিনন্দন জানাতে সে ভুল করেনি। আজকে পার্টির মিটিং আছে, তাই সে বিয়েতে থাকতে পারবে না, এখনই বেরিয়ে যাবে। হুমায়রা অবশ্য খুব করে চেয়েছিল মানুষটি থাকুক। রাশাদের জন্য সে যা করেছে তার জন্য সে খুবই কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে না বটে, আসলে সুযোগ পাচ্ছে না সে। তাই সে ভেবেছে ফাইজানের জন্য উপযুক্ত স্ত্রী হবে সে, তার ছোটোখাটো ব্যাপারে নিজের হস্তক্ষেপ দিবে। তাই তো নিজেই তার কাপড় মানিব্যাগ চাবি গুছিয়ে রেখেছে। বাথরুম থেকে বের হতেই ফাইজান যখন সব গুছানো পাবে তার ভালো লাগবে। প্রতিদিন এসব গুছাতে গুছাতে খুব সময় যায় তার, যা ভাবা তাই কাজ। বাথরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো ফাইজান। শ্যাম বদনে পানির ছিটে মুক্তর ন্যায় লেগে আছে। ফাইজানকে দেখেই নরম গালজোড়া রক্তিম হলো হুমায়রার। দৃষ্টি সরিয়ে নিয়ে ধীর গলায় বলল, আপনার কাপড় এখানে? ফাইজান এক পলক চাইল বিছানার দিকে, হুট করেই মুখখানা মলিন হয়ে গেল। কিছু সময় চেয়ে রইল হুমায়ের নামানো পাঞ্জাবিটির দিকে। কিছু না বলেই পাঞ্জাবিটার ভাঁজ না খুলেই আলমারিতে তুলে রাখলো। আরেকটি পাঞ্জাবি নামালো। হুমায়রা অবাক হলো, বিস্মিত স্বরে বলল, ওই পাঞ্জাবিটায় কি কোনো সমস্যা? রংটা আমার পছন্দ নয়। কিন্তু সবগুলোই তো সাদা। কিছু সাদার মাঝেও দাগ থাকে, খালি চোখে দেখা যায় না। ওই পাঞ্জাবিটাও তেমন। ফাইজান জলদি তৈরি হয়ে গেল। ঘর থেকে বেরিয়ে যাবার পূর্বে হুমায়রার উদ্দেশ্যে বলল, আগামীবার আমার জিনিসে হাত দেওয়ার পূর্বে অনুমতি নেবেন। আমার ব্যক্তিগত জিনিসের সবার হস্তক্ষেপ আমার পছন্দ না। ফাইজানের দিকে শ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে হুমায়রা। খুব একটা অবাক হয়নি সে, এই কদিনে কেমন যেন অভ্যস্ত হয়ে গিয়েছে। মানুষটি তার বিচিত্র। হুমায়রা যখনই তার দিকে দু কদম বাড়াবে লোকটি নিজ উদ্যোগে তার প্রতি প্রাচীর টানবে। যখন আবার হুমায়রা নিজেকে গুটিয়ে নেবে তখন এই মানুষটি তাকে কাছে টেনে নেবে। তার মন বোঝাটা অষ্টাদশীকে হাঁপিয়ে তুলছে। ঘরময় নীরবতার আচ্ছাদন। নীরবতা ভাঙল হুমায়রা। একটু কাছে এগিয়ে গেল ফাইজানের, তার চোখে চোখ রেখে মৃদু স্বরে বলল, আপনি আমার স্বামী, আমাদের মাঝে কোনো লুকোচুরি কিন্তু নেই। আইন বা শরীয়ত মোতাবেক আমি এবং আপনি সবটুকুই আমাদের অধিকারস্থ। এই কথাটা আপনি আমায় বলেছিলেন, তাহলে আজ লুকোচুরি কেন? ফাইজান চুপ রইল। হয়তো কিশোরীর আকস্মিক প্রশ্নের উত্তর তার কাছে নেই। সে নিজেই তার সম্পর্কের দেওয়াল ভাঙছে, আবার নিজেই 3 ফুট প্রাচীর তৈরি করছে। হুট করেই শান্ত মুখবিবরে অস্থিরতা দেখল হুমায়রা। দীর্ঘশ্বাস ফেলল সে। খানিকটা এগিয়ে এলো, ধীর স্বরে বলল, একটা পাঞ্জাবির মাঝে কি এমন গোপনীয়তা বা নিজস্বতা আছে জানি না আমি, তবে যেহেতু আপনার ভালো লাগেনি, আমি আর আপনার ব্যক্তিগত জিনিসে হাত দিব না। আসলে এই লুকোচুরি খেলতে খেলতে আমিও না ক্লান্ত। হ্যাঁ, তবে অপেক্ষায় থাকবো সেই দিনের, যেদিন আপনি নিজ থেকে এই লুকোচুরি খেলার ইতি টানবেন। হুমায়রার শান্ত কণ্ঠ ফাইজানের অস্থিরতা বাড়ালো। হুমায়রা বেরিয়ে যেতে গিয়েও থামলো, পিছু ফিরে বলল, পারলে ভাইজানের বিয়েতে উপস্থিত থাকবেন, দাদা দাদি খুশি হবে, না থাকলেও তারা কোনো প্রশ্ন করবে না। বলেই বেরিয়ে গেল হুমায়রা। ফাইজান তার যাবার পানে চেয়ে রইল। ভীষণ তিক্ত অনুভূতি হৃদয়ে দলা পাকাচ্ছে। সে ভুল ছিল, অতীত এখনও তাকে তাড়া করে। চাইলেও নতুনকে বরণ করে অতীতকে ভোলা যায় না।
কিছু স্পর্শ, মুহূর্ত, স্মৃতি অজান্তেই তার শান্ত চিত্তে তিতকুটে অনুভূতির সঞ্চার করবেই, দাপিয়ে বেড়াবে মস্তিষ্ক এবং হৃদয়। কপাল চেপে ধরল ফাইজান, ঝিমঝিম করছে মাথাটা। মনে মনে আওড়ালো, আমার কি কখনোই মুক্তি হবে না? মধ্যাহ্নের ক্লান্ত সূর্যের ঝিমে আসা আলোক রাশি আঁচড়ে পড়ছে মসজিদের প্রাঙ্গণে। নিরিবিলি শান্ত মসজিদের পরিবেশ। সমীরের গতি মন্থর, সাদা মেঘেরা নীলাম্বরময় চকিতকিত লিখছে। কিশালয়েও জমে আছে স্নিগ্ধতা, যেমনটি এলাহার মুখশ্রীময় লিপটে আছে। লাল শাড়িতে নববধূকে অপরূপা লাগছে, যে দেখছে সেই মুগ্ধ হচ্ছে। রাশাদের সাথে যেন খুব যত্ন করে মেয়েটিকে বানিয়েছেন আল্লাহওয়ালা। মহিলাদের আলাদা কক্ষে সকল মহিলাদের মাঝে নববধূ বসে রয়েছে। নামাজ পড়া শেষ হলেই বিয়ের কার্যক্রম শুরু হবে। এই অনুভূতিটা খুব অদ্ভুত, কোথাও শান্তির ছোঁয়ার সাথে ঈষৎ বেদনাও লুকিয়ে আছে। আজকের দিনটাতে ইলহার তার মাকে খুব মনে পড়ছে। নিজের সুখের জন্য তার মা ওই জারিত সংসার নামক নরকে ফেলে এসেছে সে। বাবা কি তার উপরের আক্রোশ মায়ের উপর দিয়ে মেটাচ্ছে? জানা নেই। অবশ্য সে তো এমন কিছুই বলেছিল, ভালো করে বুঝিয়ে দিয়েছিল তার অবাধ্য হলে কি কি করতে পারে। কিন্তু তবুও অবাধ্য হলো ইলহা, আর পারছিল না। ওই শিকল বাঁধা স্থানে দম বন্ধ লাগছিল। পরিবার মানুষের আশ্রয়স্থল হয়, কিন্তু ইলহার জন্য তা কেবলই একটি খোলস। ভালোবাসা নামক মরিচিকার পেছনে ছুটন্ত মাই তার একমাত্র সম্বল। এতকাল সেই মানুষটির জন্যই এই খাঁচায় সে বন্দি ছিল। কিন্তু কতদিন? মা কখনোই বাবাকে ছাড়বেন না, কারণ শত লাঞ্ছনা অপমানের পরও সে তার কাছেই নিজেকে সঁপে দেবে বারবার। ইলহা জানে তার বাবার কাছে মা কেবলই নিজের আক্রোশ, হীনতা লুকানোর স্থান। বাহিরের দুনিয়ায় টিপটপ পারফেক্ট মানুষটির মাঝে যে পশুটি লুকিয়ে আছে, সে বের হয় তার মার সামনে। আকিব শাহরিয়ার অতি শিক্ষিত, মার্জিত ব্যক্তি, কিন্তু মদ কিলে অশ্রাব্য ভাষায় যখন খারাপ কথা বলেন, তার আসল মানুষরূপী কীট সত্তাটা বের হয়। এরপরও ভালোবাসা নামক মিথ্যে ছলনায় মা তার কাছেই পড়ে রয়েছে, আর সে নিজেকে সর্বে সর্বা ভেবেই চলেছে, কারণ তার কাছে ইলহা প্রতিবাদ বিদ্রোহ থামানোর অস্ত্র আছে। সেদিন রাতেও মা তার ঘরে এসেছিল, সেদিন অমানুষের মতো বাবা তাকে মেরেছিল। সে মলম দিতে আসেনি, বুঝাতে এসেছিল। ইলহার হাত জোড়া ধরে আকুতি ভরে বলেছিল, তুই না আমার সোনা মেয়ে, বাবার কথা মেনে নে, ছেলেটা খুব ভালো, ওই দোকানদার থেকে তো 1000 গুণ ভালো, তুই সুখী হবি মা। তোমার মতো সুখী হব মা। ইলহার দলা পাকানো স্বর শুনে ঈষৎ কাঁপল মায়ের ঠোঁট। মৃদু স্বরে বলল, আমি কি সুখী নই? তাচ্ছিল্য ভরে ইলহা হাসল। মায়ের কাটা ঠোঁটে হাত বুলিয়ে বলল, এমন চোখে আমি হতে চাই না মা, চলো না পালিয়ে যাই। পাগল তুই, ওই দোকানদার তো তোর মাথা খারাপ করে দিয়েছে। পালানো পালানো এই কথাই মুখে লেগে আছে। কই পালাবি তুই? খাবি কি? ছোটবেলা থেকে যে ঐশ্বর্য নিয়ে বড় হয়েছিস, সেটা বাদে থাকতে পারবি? অভাব কি জিনিস জানিস? সবসময় যা চেয়েছিস হাতের মুঠোতে পেয়েছিস। কখনো হিসেব করেছিস তোর জামা জুতোগুলোর দাম কত? কখনো হিসেব করেছিস কত টাকা তোর বাবা তোর পেছনে খরচ করেছে? কেন পাগলামি করছিস মা? মেনে নে না। ইলহা আবার ব্যর্থ হলো। চেয়েও বুঝাতে পারল না মাকে। যখন মিনহাজের অফিসে যাচ্ছিল, আকিব সাহেব খুব স্পষ্ট স্বরে বুঝিয়ে দিলেন, তুমি বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয়ই এই দোকানদার তোমার মার থেকে প্রিয় না। এত কিছুর পরও ইলহা সেই দোকানিকেই বেছে নিল, কারণ সে দুদণ্ড শান্তি চায়, একটু খোলা আকাশ চায়, যেখানে ডানা মেলতে পারবে সে। হাতে নরম স্পর্শ পেতেই সম্বিত ফিরল ইলহার। পাশে তাকাতেই হুমায়রার শান্ত মুখখানি নজরে পড়ল। মৃদু হেসে বলল সে, আজ একটা ভালো দিন, নববধূর চোখের পানিতে দিনটা সিক্ত করো না, সব ঠিক হয়ে যাবে দেখো। কিছুই ঠিক হবে না গো। আমি স্বার্থপর সন্তান, যে নিজের সুখের জন্য নিজের মার কষ্টগুলো বাজি রাখলো। মা আমায় বুঝলো না। উনি ঠিক বুঝেছেন, মায়েরা সব সময় সন্তানের সুখই চায়। বলেই থেমে গেল হুমায়রা। সত্যি কি মায়েরা সন্তানের সুখ চায়? তার মা তো চায়নি, তার মা কখনো তাকে সন্তান রূপে স্বীকার করেনি, এই জন্য হয়তো চায়নি। হুমায়রা নিজেকে সামলে নিল। আজ ভাইজানের জীবনের শুভদিন, নিজের আক্ষেপে এই দিনে মলিনতা আনতে চায় না।
নামাজ শেষে বিয়ের কার্যক্রম শুরু হলো। শান্ত নিরিবিলি মধ্যাহ্নে কবুল বলে এক অবিচ্ছেদ্য বন্ধনে বাধা পড়ল ইলহাম এবং রাশাদ। রাশাদকে যখন হুজুর শুধালেন, নির্দ্বিধায় সে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কবুল। বিয়ে শেষে খেজুর বিতরণ হলো। দাদি চুমু খেলেন ইলহার কপালে, কোমল স্বরে বললেন, আমগর গরিবের ঘরে তোমার স্বাগতম। হুমায়রা একবার চাইল মসজিদের প্রাঙ্গণে, না, মানুষটি আসেনি। সে খুব আশা নিয়ে বসেছিল এমনটা নয়, কিন্তু হয়তো এলে ভালো লাগতো। দাদা এর মাঝে দুবার শুধালো, জামাই বাবা আসবে না? ওনার তো আজ মিটিং, না আসার সম্ভাবনাই বেশি। ছেলের জন্য বারে বারেই বিপাকে পড়েন শরীফা। ছেলেটা আত্মপান্ত অসামাজিক, নিজের সম্বন্ধীর বিয়ে, অথচ সে মিটিং করছে। রাগে ফরিদকে ফোন দিলেন সে। ফরিদ 3 বারের মাথায় ফোন ধরল। ফুফু বলেন। রাখ ফুপুর বাচ্চা, ওই খবিশের বাচ্চা কই? মিটিংয়ে মেলা গ্যাঞ্জাম হচ্ছে, আমি পরে ফোন দিচ্ছি। ফোনের ভেতর থেকে উচ্চ বাচ্চার ধ্বনি শোনা গেল। শরীফার ভেতরটা কেঁপে উঠল অজানা ভয়ে। ছেলেটা ঠিক আছে তো? মনোনয়ন পাবার পরও টিকিট বদল হলো তৌফিক সাহেবের। সে 2 বার মন্ত্রী পদে ছিলেন, অথচ আজ তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এটা পার্টি অফিস থেকেই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুদিনে তার নামে নানা খবর ছাপানো হয়েছে। বড় একখানা পত্রিকায় সিনিয়র সাংবাদিক তার বিরুদ্ধে কারচুপি এবং অর্থ পাচারের সংবাদ ছাপিয়েছে। ব্যাপারটা বেশ আলোড়ন তৈরি করেছে। একে একে সব পত্রিকা তার বিরুদ্ধে খবর ছাপিয়েছে। সরকারের ক্যান্সার ফান্ড থেকেও বেনামে অর্থ পাচার, এই নিয়েই পার্টি অফিসে বেশ হাঙ্গামা হচ্ছে। শেষ অবধি তার মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হলো। এসবের মাঝে ফাইজান শান্ত স্থির দৃষ্টিতে দেখছে রঙ্গ। তৌফিক সাহেব বড় নেতা, তার রাজনৈতিক জীবন এতটা প্রশস্ত যে এমন কিছু সে মেনেই নিতে পারছে না। বড় বড় মানুষের সাথে তার ওঠা বসা, তাই নিজের মানুষগুলো গাদ্দারি করলো মানতে পারছে না। তিনি হুঙ্কার ছাড়লেন, মামদাবাজি নাকি? দুদক আগে বের তো করুক, আমার দোষ। তার আগেই কেন আমাকে দোষ দেওয়া হচ্ছে? দেখুন তৌফিক ভাই, আমরা রিস্ক নেব না। কিন্তু আমার এত বছরের কেরিয়ার, কত কিছু এই দলের জন্য আমি করেছি। আমরা তো তা বলছি না, আপনি একটু শান্ত হন। কিন্তু তৌফিক সাহেব শান্ত হলেন না। অনেক শাসালেন, হুমকি দিলেন, সবার হাড়ি ভেঙে দেবার হুমকি। যাবার সময় চোখাচোখি হলো ফাইজানের সাথে। ফাইজানের মুখে তখন হাসি, যা টনক নাড়িয়ে দিল তৌফিক সাহেবের। এর পেছনে এই চুনোপুটির হাত নেই তো। ফিরতে রাত হলো ফাইজানের। ক্লান্ত শরীরের সর্বাঙ্গে ব্যথা, মাথা ঝিমঝিম করছে, ক্ষুধা লেগেছে, কিন্তু ঘরে আজ উৎসবের ঢল। হুমায়রা, ভাইজান এবং ইলহার বাসর ঘর সাজাতে ব্যস্ত। মাও সেই তালে গা ভাসিয়েছে। তাই নিঃশব্দেই রান্নাঘরে প্রবেশ করলো সে। কিছু খাওয়া প্রয়োজন। তখনই চামেলির সাথে দেখা হলো। মেয়েটি তাদের বাড়ির কাজ করে। তাকে দেখে এসে বলল, ভাইজান, এই যে আপনার খাবার। ভাবি সাহেব আগ থেকে উঠায় রাখছে। ফাইজান অবাক হলো। কিছু সময় নিষ্প্রভ নয়নে দেখলো প্লেটের দিকে, বিমূঢ় স্বরে শুধালো, তোর ভাবি সব উঠিয়ে রেখেছে? হয়। ফাইজানের নীলিনা চোখ জোড়া খুঁজল হুমায়রাকে, কিন্তু পেল না। মেয়েটি এখন মহা ব্যস্ত। ফাইজান ধীর স্বরে তাই চামেলিকেই শুধালো, তোর ভাবি খেয়েছে? হয়। ঔষধ? হেডা আমায় জানে। ফাইজান আর কিছু শুধালো না। সকালের কাণ্ডে মেয়েটি আবার অভিমান করে আছে। এখন তার ধারে কাছেও ঘেঁষা যাবে না, তাই চুপচাপ খেতে বসলো সে। খাওয়া শেষে চামেলিকে বলল, একটা কাজ আছে, করতে পারবে? কোন? রাত গাঢ় হলো। আড্ডার উল্লাসে সবাই ব্যস্ত। কাউসারের মাঝে ঢুকলো না। সে ঘুরে ঘুরে দেখতে লাগলো ফাইজানের বাসা। একটু নেশা করার মন করছিল, কিন্তু উপায় নেই। তার আব্বা দেখলেই আবার শুলে চড়াবেন, তাই ফাঁক পেতেই বাগানের এক কোনায় চলে গেল সে। পকেটের ভেতর থেকে ছোট্ট বোতলটা বের করতে নিতেই পেছন থেকে কেউ বলল, শীত অনেক, ভেতরে যান। মিহি স্বরে কেঁপে উঠল কাউসার। পেছনে ফিরতেই হুমায়রাকে দেখতে পেল সে। আমতা আমতা করে বলল, আম্মা জিজে কিছু কইবা? এটা আমার শ্বশুর বাড়ি, আর শাশুড়ি মা, দাদা দাদি ভাইজানকে খুব ভালো জানে, তাই সম্মানটা খোয়াবেন না। কাউসার জোর করে হাসলো, নীলহচ্ছের মতো বলল, এডা কি কও? এইডা খেজুরের রস। দেখি। তুমি আমার সন্দেহ করো? তাচ্ছিল্য ভরে হাসলো হুমায়রা। বিদ্রুপ স্বরে বলল, হাসালেন,
আপনাকে সন্দেহ না করার কারণ তো দেখছি না। যাকগে, ভেতরে যান, সবাই খেতে বসবে। কাউসার আর কথা বাড়ালো না, চোরের মতো ভেতরে চলে গেল। মনে মনে 2-3 বার খারাপ কথাও বলল হুমায়রাকে, কিন্তু এখন একটু ভালো হয়ে থাকা প্রয়োজন। যতই হোক মেয়ের জামাইয়ের অর্থ আছে, সেই সাথে ক্ষমতা। গ্রামে এখন তাকে এই বদলতেও 2-1 মানুষ সম্মান করে, সেটা হারানো বুদ্ধিমানের হবে না। হুমায়রা ফুল তুলল, খাট সাজাবে সে ভাইজানের। তখনই নজর পড়ল চামেলি দূরে কিছু পুড়াচ্ছে। কৌতূহলবশত এগিয়ে গেল। চামেলির ঘাড়ে হাত দিতেই সে কেঁপে উঠল, আমতা আমতা করে শুধালো, কি ভাবি সাব? কি করছো তুমি চামেলি আপু? ঠান্ডা তো খুব, তাই আগুন পোহায়। চামেলিকে একটু সরিয়ে ভালো করে দেখতে পেল লেলিহানহীন শিখার মাঝে জ্বলছে সকালের সেই পাঞ্জাবিটি। চামেলির দিকে তাকাতেই সেই ইনিয়ে বিনিয়ে বলল, ভাইজান দেশে কইছে পুরাই রইতে। কি দামি পাঞ্জাবি! বিয়ার দিন হাফসা আপাই নিজে কিনছিল এই পাঞ্জাবিটা। হাফসা নামটির সাথে পরিচিত হুমায়রা, তবুও এই নামের সাথে মিশে আসে অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলো মনের মাঝেই চেপে রেখেছিল এতটা দিন, কখনো প্রকাশ করার সুযোগ হয়নি। আমান ভাই অবশ্য বলেছিল তার করুণ পরিণতির কথা, কিন্তু এই ব্যতীত কখনো কিছুই জানা হয়নি। কি কত প্রশ্ন মনে উকি দেয়। কেন তার পরিণতি এতটা ভয়ঙ্কর হলো? কেমন ছিল তার সম্পর্ক ফাইজানের সাথে? তাদের সম্পর্কটি কি প্রেমের ছিল? যদি প্রেমের হয়ে থাকে তাহলে তার প্রসঙ্গ ওঠে না কেন? আচ্ছা, এই পাঞ্জাবিটার সাথে কি এমন বিশ্রী অতীত যা পুড়িয়ে দিতেও দ্বিধাবোধ করেনি ফাইজান? ফাইজান কি সত্যি এতটাই কঠোর? আমান ভাই বলেছিলেন এই মানুষটি তার হবু স্ত্রীর মৃত্যুতে উদাসীন, বিকারহীন ছিলেন। তার কি একটুও মনে পড়ে না হাফসার কথা? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। এদিকে শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল চামেলি, মলিন স্বরে বললেন, আহারে, হাফসা আপার কথা মনে পড়লেই কষ্ট লাগে। সেই লগে গায়ে কাটাও দেয়। কি জালিমভাবেই মারছিল। এত বেরহ মানুষ হয়, এমন মায়া মানুষটারে কেমনে মারি লাইলো? মানুষটা কি বালা ছিল? দেখা হইলেই হাসি দিয়া জিগাইতো, ভালো আছো চামেলি? আমার জন্য ঈদে চান্দে জামা কিনে দিত নিজ হাতে। তারা ধরা পড়েনি? পড়েছে, ভাইজান না ধরাই রাখছেনি। হকলে কয় ভাইজান অমানুষ, কিন্তু বিশ্বাস যান ভাবি সাহেব, উনি অমানুষ না, একটু কঠিন এই আর কি। তবে আমি জানি উনিও কান্দিছিল, কাউরে দেখায়নি, কিন্তু ঠিক কান্দিছে। হুমায়রার কৌতূহল গাঢ় হলো, বিস্মিত স্বরে বলল, তোমার কেন মনে হয় উনি কেঁদেছিলেন? হাফসা আপার লগে কি আজকের সম্পর্ক নি? উনি তো এইবারই মানুষ, এক লগেই বড় হয়েছেন দুইজন। কি মিল মহব্বত! আহা, ভাইজান ওনার কথা কোনো দিন ফালাইতো না। এক লগে বড় হয়েছেন মানে? হাফসা আপা আর ফরিদ ভাই, এই ভাই বোন দুইজন আম্মার কাছেই বড় হয়েছেন। ফরিদ ভাই যখন খুব ছোট, ওনাদের আম্মা আর ভাইজানের আব্বা একটা অ্যাক্সিডেন্টে মইরা যায়। এরপর থেকে হাফসা আপা আর ফরিদ ভাই এই বাড়িতেই মানুষ হন। হাফসা আপারে আম্মায় ছোটকাল দিয়া পছন্দ করছিল, ভাইজানেরও তারে পছন্দ করত, কিন্তু মানুষটা তো কঠিন, তখন প্রকাশ করেন নাই। তাই আপনি দেখেন বুঝতেন। হাফসা আপা কথা সে কোনো দিন ফলাইতো না, শুধু একখান কথা শুনিনি, তা হইল এই রাজনীতি। ভাইজান কলেজের সময় থেকে এই রাজনীতিতে ঢুকছিল। হাফসা আপা মেলাবার মানা করছে, হে শুনে নাই। আহারে, যদি শুনতো। চামেলি বলতে বলতেই থেমে গেল, তার গলা ধরে এলো যেন। হুমায়রা অধীর আগ্রহের সাথে শুধালো, যদি শুনতো? তাহলে আর মরতে হইতো না হাফসা আপারে। এমন তো হতেই পারে হাফসার মৃত্যুটা অন্য কারণে হয়েছে। হুদাহুদি কেন? একটা মানুষের মারবো কেউ, তাও তাদের বিয়ার দিন? হুমায়রা নির্বাক রইল, শুধু তাকিয়ে রইল চামেলির দিকে। চামেলি জ্বলন্ত অগ্নিশিখার দিকে তাকিয়ে রইল, তার চোখ ভেজা। অগ্নির উত্তপ্ত শিখা দপদপ করে চলছে, সেই সাথে মস্তিষ্কে ভাসছে সেই বিশ্রী দিনের কথা। দিনটি ছিল আষাঢ়ের বর্ষণমুখর একটি দিন। এমপি পদে দাঁড়ানোর সিদ্ধান্তে ঘরের পরিবেশ উত্তপ্ত। শরীফা হাফসার সাথে বিয়ের তোড়জোড় করছে, কিন্তু বারবার তাতে আপত্তি জানাচ্ছে ফাইজান। ফাইজানের একটাই ভাষ্য, সামনে ভোট, এখন এসবের মধ্যে আমি নেই। মা ছেলের রোষারশির মাঝে পিষছে হাফসা। ভেতরটা তোলপাড় হলেও কিছু বলতে পারছে না, কারণ ফাইজান তাকে বহু পূর্বেই জানিয়েছে।
রাজনীতি আমার রক্তে মিশে আছে হাফসা। আমার নেশা বলো বা বদাভ্যাস, আমি রাজনীতি ছাড়তে পারবো না। আমায় ছাড়তে পারবে? জানা প্রশ্নের উত্তর বারবার কেন জানতে চাও? আমি আগেও বলছি, এখনও বলছি, আমার পেশা যদি তোমার কাছে বিরক্ত লাগে, অপছন্দ হয়, চক্ষু বিষ হয়, তোমাকে জোর করে নিজের সাথে জড়িয়ে রাখবো না। আমাকে ছেড়ে যেতে পারো। তুমি তো জানতে আমি কেমন, তাহলে এখন ন্যাকামি কেন করছো? ইফ ইউ ওয়ান্ট টু গো দেন গো জাস্ট। যতই হোক এটা তোমার জীবন, আমার জন্য তুমি তোমার জীবন কেন নষ্ট করবে? কিন্তু আমাকে এমন রিডিকুলাস অপশন দিবে না, কারণ তুমি আর রাজনীতি উভয়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটা জিনিসের আলাদা স্থান রয়েছে আমার জীবনে। রাজনীতির জন্য যেমন তোমাকে আমি অবজ্ঞা করিনি, তেমন আমার জন্যেও রাজনীতি ছাড়তে পারবো না। ফাইজানের বক্তব্য ছিল স্পষ্ট। এরপর হাফসার বলার জায়গা ছিল না। সিদ্ধান্তের চাবির গোছা ফাইজান তাকেই সঁপে দিয়েছে, তাই চাইলেও কিছু বলতে পারল না। শরীফা যতবারই তাকে বলেন, সে মলিন হেসে বলে, ছেলে যখন চাইছে না বাদ দাও না ফুপু। শরীফার জেদ তাই আরও বাড়ে। তাই আলটিমেটাম দিলেন, যদি বিয়েতে আপত্তি জানায় তবে ঘর ছেড়ে চলে যাবেন। মায়ের জোরাজোরিতে অবশেষে ঘরোয়াভাবেই বিয়েতে রাজি হলো। শরীফার সাথে সাথেই বললেন, তাইলে আগামীকালই বিয়ে হবে। যা ইচ্ছে করো, কিন্তু মনে রেখো আগামী 2 মাস আমি কিন্তু কিছুতে থাকবো না। বলেই ফাইজান হন হন করে হেঁটে চলে গেল। শরীফা মিটিমিটি হাসলেন। হাফসা বেদনাদায়ক দীর্ঘশ্বাস ফেলল। তাদের কালকে বিয়ে, অথচ মানুষটির কোনো গুরুত্ব নেই। ফাইজানের কাছে এখন সবথেকে গুরুত্বপূর্ণ তার নির্বাচন। বিয়ের শপিংয়েও ফাইজানকে পাওয়া গেল না, শুধু হাফসা আর শরীফাই শপিং করেছে। ফাইজানের জন্য খুব সুন্দর একটা সাদা পাঞ্জাবি কিনল হাফসা। মানুষটির সাদা রঙের প্রতি অসামান্য মোহ আছে, কিন্তু কিছু কারণে পাঞ্জাবিটায় খুদ বের হলো। একটা কালো দাগ আছে পাঞ্জাবিটায়। দোকানের কাছে এই পিস আর নেই, অথচ হাফসার এই পাঞ্জাবিটাই চাই। ফলে দোকানি আশ্বাস দিল আগামীকালই পাঞ্জাবিটি উনি আনিয়ে রাখবেন। তাই তো বিয়ের দিন শরীফার বারণ সত্ত্বেও হাফসা পাঞ্জাবিটি কিনতে বেরিয়েছিল। প্রকৃতি সেদিন দানব রূপ নিয়েছিল যেন। ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজছিল শহর। মেয়েটির জেদ তার মতো। তুমি নাকি বেরিয়েছো? নালিশ চলে গেছে। আজ পরিস্থিতি গম্ভীর। হরতালে কেন বেরোতে গেলে? এই রাখো তো এইসব কথা, ভালো লাগছে না শুনতে। নিজের বরকে নিজের মতো দেখতে চাই আজ, তাই ছুটে আসা। শোনো, বলো। রাতে কিন্তু তাড়াতাড়ি আসবে, আমি অপেক্ষা করব। সাবধানে বাড়ি যেও, রিক্সা না পেলে ফোন দিও, আমি গাড়ি পাঠিয়ে দিব। তাই কথা বাড়ানো না, সে শুধু বলল। হাফসা নিঃশব্দে হাসলো। এটাই ছিল তাদের শেষ কথা। এরপর থেকে হাফসার ফোন ছিল অফ। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, তারপর সন্ধে, তারপর রাত। হাফসা মেয়েটি যেন উবে গেল শহরতলিতে। আষাঢ়িয়া বৃষ্টির স্যাঁতস্যাঁতে গন্ধে মিলিয়ে গেল যেন তার অস্তিত্ব। ফাইজান যখন জানতে পারলো হাফসার নিখোঁজের কথা, সেই তখন মিটিংয়ে ছিল। সে শান্ত স্বরে মাকে বলেছিল, কিচ্ছু হবে না মা, আমি দেখছি। মিটিং শেষ হতেই বেরিয়ে পড়ল ফাইজান। পুলিশে খবর দেওয়া হলো। উতাল পাতাল হলো শহর। পুলিশের তদন্ত কমিটি বের হলো। ফাইজান এর মাঝেও ছিল শান্ত। ফরিদ উন্মাদের মতো বোনকে খুঁজতে ব্যস্ত। ফাইজানের মাঝে খুব একটা পরিবর্তন লক্ষিত না হলেও সে চুপ করে বসেছিল না। অবশেষে পরদিন তার বিভক্ত নিথর দেহ পাওয়া গেল নর্দমায়। রক্তে ভেজা দেহ, পাশে রক্তস্নাত সেই সাদা পাঞ্জাবির প্যাকেট। শরীফা যেন পাগল প্রায় হলেন। বোনের শোকে পাথর হলো ফরিদ। নিস্তেজ চোখ জোড়া নিঃশব্দে অশ্রু ছাড়ল। অথচ সবচেয়ে কঠিন ফাইজান ইকবাল। তার মুখ থেকে কোনো বেদনার আহাজারি বেদ হলো না, না চোখ থেকে অশ্রু। পরদিন যথাসময়ে সমাবেশে গেল, মনোনয়ন পেতেই নিজ নির্বাচনের ক্যাম্পেইন চালালো। ফরিদ তার এইরূপ কাজে ক্ষিপ্ত হলো, রোষ প্রকাশ করলো, কিন্তু সেই রোষ থেমে গেল যখন খুনি ধরা পড়ল। হাফসার খুনের পেছনে ফাইজানের এক পুরনো শত্রু জড়িত ছিল। সে ফাইজানের সাথেই রাজনীতি করত, কিন্তু ফাইজানের এত দ্রুত উন্নতি যেন সে মেনে নিতে পারেনি কখনো। সর্বদাই একটা প্রতিদ্বন্দ্বিতা করত সে। প্রতিদ্বন্দ্বিতার কখন হিংসে ঘৃণার রূপ নিল সে নিজেও হয়তো জানে না। তাই তো এতটা ঘৃণিত কাজ করতেও সে দ্বিধা করল না। ফরিদ আর ক্ষোভ রাখল না, কারণ যার পদে পদে শত্রু তার প্রতি ক্ষোভ রেখেও লাভ নেই।
হ্যাঁ, একটা আক্ষেপ সর্বদাই মনে রয়ে গেছে। ফাইজানের সাথে না জড়ালে হয়তো তার বোনের এমন অবস্থা হতো না। তবে ফাইজানের হাত সে ছেড়ে দেয়নি। ফাইজান সেবার এমপি পদে বিপুল ভোটে জয়ীও হয়েছিল। চামেলি ধরা গলায় বলল, ভাইজানের পর আরও পাথর হইয়া গেছে, এক্কেরে যেন রোবট। হগলে কয় এই পাথর নিষ্ঠুর, কিন্তু আমার মনে হয় কি জানেন, ভাইজান ও পুরে। আমি নিজেই তারে কত রাত জাগতে দেখছি। সবাই যখন ঘুমায় থাকে ভাইজান বাগানে হাঁটতো আর সিগারেট খাইতো। এই যে পায়জাবি খান, এইটা উনি নিজে ধুইয়া রাখছে। উনি নিজেরই দোষায় এখনো। হুমায়রা খেয়াল করলো তার চোখ ভিজে এসেছে। যে মানুষটি তার সামান্য দুর্ঘটনায় ছুটে আসতে পারে মিটিং পার্টি ছেড়ে, সে কি করে হাফসার ক্ষেত্রে শান্ত ছিল? এইটাও কি সম্ভব? তার কি সত্যি হাফসাকে মনে পড়ে না? হুমায়রা আর দাঁড়িয়ে রইল না। তার খারাপ লাগছে না হাফসা এবং ফাইজানের প্রেম ঘন সম্পর্কের জন্য নয়, তার খারাপ লাগছে হাফসার করুণ পরিণতির জন্য। ফাইজান রাজনীতি ছেড়ে দিলেও কি হাফসার এই পরিণতি হতো? ফাইজানের সাথে যদি হাফসা না জড়াতো তবুও কি তার একই পরিণতি হতো? মেয়েটি ভালোবাসার মানুষটির জন্যই সেদিন বেরিয়েছিল। যদি না বের হতো তবে কি তার এই পরিণতি হতো? কে জানে। হুমায়রার প্রশ্নগুলো হিমশীতল সমীরে কোথাও মিলিয়ে গেল যেন। উত্তর মিলল না। রাশাদের জন্য একটি ঘর প্রস্তুত করা হয়েছে। ফুলের গন্ধে মিশে আছে প্রতিটি কোণায়। বধূ বেশে বসে রয়েছে ইলহা। অপেক্ষা রাশাদের। অপেক্ষার প্রহর গাঢ় হলো না। একটু বাদেই দরজায় কড়া নড়ল। ভারী স্বর কানে এলো, আসবো? ইলহা নিঃশব্দে হাসল। মিহি লাজুক স্বরে বলল, হাসুন। রাশাদ প্রবেশ করলো নত দৃষ্টি তার। খানিকটা জড়তা কাজ করছে যেন তার মাঝে। ইলহা থেকে একটু দূরত্ব রেখে বসল সে। ঘর নিস্তব্ধতা, পিনপতন নীরবতা যেন। বাতাসের শ শ শব্দ কানে আসছে। ইলহা হাঁটুতে থুতনি ঠেকিয়ে দেখছে তারপর। তার থেকে বেশি লজ্জা তার বর মশাই পাচ্ছে, তাই নীরবতা ভাঙল সে। আমার দিকে তাকাবেন না নাতি সাহেব, এখন তো আমি পরনারী নই। জানি। তাহলে লজ্জা কেন পাচ্ছেন? লজ্জা ঠিক না, একটু অপ্রস্তুত, খানিকটা জড়তা কাজ করছে। অনুশোচনা হচ্ছে নাকি? ইলহা এমন প্রশ্নে চোখ তুলে তাকালো রাশাদ। ভ্রু কুঞ্চিত হলো। ইলহার এমন প্রশ্নে কেন যেন তিক্ত হলো মন। মস্তিষ্ক জুড়ে একটা বিরক্তি ছড়ালো। ঈষৎ গম্ভীর স্বরে বলল, আপনার মনে হয় আমি অনুশোচনা করছি? না, আপনাকে বিয়ের পর থেকে একটু অন্যরকম লাগছিল। ওপর থেকে নববধূর দিকে তাকাতেও ইতস্তত বোধ করছিলেন কি না, তাই আর কি। এবার দূরত্ব ঘোচালো রাশাদ। ইলহার খুব সন্নিকটে এসে শুধালো, আমি তাহলে কি করলে আপনার এই ভুল ধারণা ভাঙবে? রাশাদ ইলহার এতটাই সন্নিকটে যেখানে নিঃশ্বাসের প্রগাঢ় ধ্বনিও কানে আসে। রাশাদের চোখে চোখ রাখতেই দৃষ্টি নামিয়ে নিল ইলহা। রাশিদের দৃষ্টি আজ কেমন যেন লাগামহীন। এই দৃষ্টির ভাষা বুঝতে পারল না ইলহা। বুকটা কাঁপছে দূর দূর, শিহরণ জাগছে অন্তঃস্থলে। চামেলি মেয়েটা বড্ড পাকা, শুধু অসংসত অশ্লীল কথা বলে। সুযোগ বুঝে ফিসফিসিয়ে ইলহাকে বলল, ভাবি সাহেব, আজ রাত সবচেয়ে বড়, আটঘাট বাইধে নিয়েন। কথাটা শুনেই একেবারে লজ্জায় রক্ত জমে গেল নরম গালে। কথাটা পুনরায় ধাওয়া দিল স্মৃতিতে। রাশাদের সংযমহীন বেপরোয়া নয়ন এখনও নিশ্চুপ, স্থিরভাবে তাকিয়ে আছে পেলব মুখবিবরের পানে। অপেক্ষা রমণীর উত্তরের, কিন্তু তার নত নেত্র পল্লবে লজ্জা চুয়ে পড়ছে, যা আরও বিবশ করছে যেন পুরুষ হৃদয়কে। এতকাল ইলহার কাছে কখনোই নিজ ইচ্ছে নিজ অনুভূতি প্রকাশ করেনি রাশাদ। তার ব্যবহার আচার বরাবরই ছিল সংযত সুশীল। মেয়েটি অতর্কিতে মনোআঙিনায় প্রবেশ করে তাকে ক্রমশ দুর্বল করে দিলেও সে দৃঢ় চিত্তে তা চেপে রেখেছে। কিন্তু আজ সকল সংযম যেন হাঁটু ভেঙে ফেলেছে। দৃঢ় সংকল্পও মুখ থুবড়ে পড়েছে তীব্র বাসনার কাছে। অন্তর থেকে বারবার একটাই স্বীকারোক্তি। নির্জন ঘরে কেবলই নীরবতার লীলা খেলা। বাগানের ঝিঝি পোকার ডাকটাও শোনা যাচ্ছে, সেই সাথে শোনা যাচ্ছে ইলহার গাঢ় নিঃশ্বাস। রাশাদ একটু কাছে এলো, সম্বহনী কণ্ঠে বলল, আপনার নতদৃষ্টি কতটা ভয়ঙ্কর আপনি নিজেও জানেন না ইলহা। পুরুষের হৃদয়ে নিষিদ্ধ আকাঙ্ক্ষা তৈরি করার জন্য যথেষ্ট। নিঃশ্বাস যেন আরো ভারী হলো ইলহার। লজ্জায় আরো বিকলিত হলো যেন।
হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল। বহুদিন পর এমনটা হলো। রাশাদ এক মনে দেখছিল ইলহাকে। হুট করে তার একাগ্রতায় ব্যাঘাত ঘটল। ঘরময় আধারিয়া দেবী বিরাজ করলেন। সেই সাথে কোথা থেকে ফুলের গন্ধ ভেসে এলো। পূর্ণচন্দ্রিমা তখন নিজেকে উজাড় করলো মেঘের আড়াল থেকে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।